Bangladesh, the students, workers, and citizens who risked their lives in 2024 deserve better. They deserved a government that would lock in reforms before election. Instead, they got a three-way conspiracy where everyone owned except the nation. এই থ্রি-ওয়ে কনস্পাইরেসি মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সরকার, অন্যদিকে বিএনপি এবং জামাত, তাদের এজেন্ডা ভিন্ন, লক্ষ্য ভিন্ন, রাস্তা ছিল একই। এর ফলে আমরা বর্তমানে 12ই ফেব্রুয়ারি ইলেকশনের মধ্য দিয়ে নির্বাচিত অংশটি এসেই এই সংবিধান সংস্কার এবং রিফর্মকে নিয়ে নানা ধরনের পরস্পর বিরোধী আইনগতভাবে জটিল তথ্য এবং নানাভাবে পেঁচিয়ে এটাকে কিভাবে আরো ঠুনকো করা যায়, আরো অর্থহীন করা যায়, আরো বেশি জটিল করা যায়, এই যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। What will be the consequences? What will happen next? If this trend continues, the next government, either by elections or by any other mean, will become more autocratic. And when that happens, history will not forgive BNP Jamaat or Dr. Mohammad Yunus government. It will remember them as the ones who had a chance to build a new Bangladesh and chose their own selfish interest instead. অপরাহ্নে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে আমরা যা দেখলাম 11 দলীয় জোটের লাখো মানুষের সমাবেশ। এটি শুধু সমাবেশ ছিল না, এইটি ছিল প্রতিবাদ সমাবেশ। এইটি ছিল মুভির টিজার কিংবা ট্রেলার বলা যেতে পারে বড়জোর। আসল মুভি কিন্তু সামনে আছে। তো আমরা সেই মুভি দেখতে চাই না, কিন্তু মনে হচ্ছে সরকারি দল বিএনপি আমাদের সেটি দেখতে বাধ্য করবে, আমাদের সেদিকেই তারা নিয়ে যাচ্ছে। এখানে একটা প্রশ্ন আসে, এত মানুষের প্রাণের বিনিময়ে, এত ধরনের অসংলগ্নতা, এত ধরনের জটিলতা, এত ধরনের গন্ডগোলের পরে একটি সরকার ভোটের মাধ্যমে এসে কিভাবে এই ধরনের মৌলিক বিষয়বস্তুগুলোকে নিয়ে নানা ধরনের তরলীকরণ করা অথবা এটাকে দুর্বল করার প্রচেষ্টা মত্ত হতে পারে? তাদের স্পর্ধা বা সাহস বা এই ধৃষ্টতা তারা দেখায় কি করে? কাজে 1 লাখ লোকের জনসমাবেশ ওয়াজ নট এনাফ, এটা অবশ্যই এনাফ না। এই জায়গাটা আসলো কেন? এই পরিস্থিতি 2000 মানুষের মৃত্যুর পরে সম্ভব হলো কি করে? Does the responsibility goes only to BNP? What about Dr. Mohammad Yunus and his government and the other political parties যারা 24-এর গণ অভ্যুত্থানের পরে রক্তের উপর দাঁড়ায় নানা ধরনের মিটিং করেছে পদ্মার অন্তরালে, যে নানা ধরনের অনিয়মকে, নানা ধরনের ছুতা তৈরি করেছে, কখনো প্রেসিডেন্টকে রাখার জন্য, কখনো পদ্মার অন্তরালে নিজেদের লোক মনোনয়ন দিয়ে, এবং ইউনূস সরকারকে কখনো রাইট ওয়েতে চলার জন্য গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে রিফর্ম করার ক্ষেত্রে কোনো ধরনের সহযোগিতা তো করেইনি, বরং অসহযোগিতা করেছে। তাদেরকে আমরা কিভাবে মূল্যায়ন করব? বিএনপির একার পক্ষে এটা সম্ভব হতো, যেখানে জামাতই হচ্ছে গণ অভ্যুত্থানের প্রথম চালিকা শক্তি, অন্তত কিছু কিছু জায়গায়। জামায়াতে ইসলামী ডক্টর ইউনূসের সংস্কার প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে অংশ নিয়েছে, কিন্তু একই সঙ্গে গণ আকাঙ্ক্ষাকে তারা উপেক্ষা করেছে, নিজেদের স্বার্থসিদ্ধির পথ তৈরি করেছে। সংস্কার প্রক্রিয়ায় আনুষ্ঠানিক অংশগ্রহণ, পাবলিক পজিশন, জামাত সংস্কার কমিশনের সাথে আলোচনায় বসেছে এবং জুলাই সনদ এর স্বাক্ষর করেছে। তারা আনুষ্ঠানিকভাবে সংসদীয় কমিটিতেও নোট অফ ডিসেন্ট দিয়েছে, যা দেখে মনে হয় তারা সংস্কারের পক্ষে, কিন্তু এখানে মূল কৌশল হলো তারা সংস্কার চায় বললেও সেটা তাদের সত্ত্বে গণ আকাঙ্ক্ষাকে উপেক্ষা করার কৌশল, রিয়েল পজিশন। জামায়াত মূল সংস্কার প্রক্রিয়াকে আইন নির্ভর পদ্ধতির বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে অনেকবারই। গণভোটের ডাক, জামায়াত দাবি করেছে যে নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদের উপর গণভোট করতে হবে। এটা শুনতে গণতান্ত্রিক লাগলেও প্রকৃতপক্ষে এটি একটি ফাঁদ, কারণ গণভোট করতে গেলে নির্বাচন পিছিয়ে যাবে এবং ডক্টর ইউনূসের সরকার আরও দীর্ঘায়িত হবে। জামায়াত এতে দুভাবে লাভবান হতো, ইউনূস সরকারকে দুর্বল করার সুযোগ পেত, এদিকে নিজেদের সংগঠন মজবুত করার সময় পেত। সংবিধানের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার চাপ, জামায়াত চাইতো সংস্কার সংসদের মাধ্যমে না হয়ে সরাসরি গণভোটের মাধ্যমে কার্যকর হোক, অথচ সংবিধান অনুযায়ী সংবিধান সংশোধনের একমাত্র পথ হলো সংসদ, এবং তারা আবার কিন্তু সেই সংবিধানের অধীনেই রাষ্ট্রপতির যে অর্ডিন্যান্স সেটাকে আবার গ্রহণ করছে। একই সাথে দু ধরনের চাও তাদের মধ্যেও পরিলক্ষিত হয়। জামায়াতে দুভাবে, এবং
জামায়াত এই অলোকিত পদ্ধতিকে উৎসাহিত করেছে যেন সংস্কার প্রক্রিয়া অনিশ্চিত এবং অস্থায়ী থাকে। 12ই ডিসেম্বরের নির্বাচনে নীরব সমর্থন, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জামাত আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণার বিরোধিতা না করলেও তাদের অবস্থান হলো যতদিন গণভোট না হচ্ছে ততদিন নির্বাচন হবে না। এটা প্রত্যক্ষ বিরোধিতা নয়, বরং একটি নীরব বাধা। তারা নির্বাচনকে জিম্মি করে রেখেছিল সংস্কার প্রক্রিয়াকে সামনে রেখে। প্রকৃতপক্ষে জামায়াত জানে যে নির্বাচন বিলম্বিত হলে শুধু বিএনপি নয়, বরং জামাত নিজেও ভোটারদের সংগঠিত করার আরও সময় পাবে। সমাজ নিয়ন্ত্রণের অপচেষ্টা, জামায়াত সমাজ নিয়ন্ত্রণের চেষ্টা করেছে তাদের বয়ানে, তাদের মাধ্যমে, এবং সেখানে ধর্ম কেন্দ্রিক একটি গোষ্ঠীকে তারা সমাজের মধ্যে বিভিন্ন কর্মকাণ্ড, সম্পূর্ণ আইন বহির্ভূত কর্মকাণ্ড করার জন্য প্রশ্রয় দিয়েছে। সেখানে ফুটবল খেলা থেকে শুরু করে, নাট্য মঞ্চস্থ করা থেকে শুরু করে, কনসার্ট হওয়া থেকে শুরু করে, ঢাকা ইউনিভার্সিটির চারুকলাতে শরৎ বরণ অনুষ্ঠান করার বাধা দেওয়া থেকে শুরু করে এমন কোনো কর্মকাণ্ড নাই যেটি খুব সাধারণভাবেই বাংলাদেশে চিরকাল যুগের পর যুগ হয়ে আসতেছে, সেগুলোতে তারা বাধা প্রদান করেছে। যে চিরচারিত যে সকল সাধারণভাবে যে সকল জিনিস সমাজে হয়, সেই জিনিসগুলোকে তারা নতুন করে বাধা দিয়েছে, নতুন বয়ান তৈরি করার চেষ্টা করেছে, সামনে রেখেছে ইসলামকে। নারী সংস্কার কমিশনের বিরোধিতা, জামায়াত প্রকাশ্যে হুমকি দিয়েছে যে নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করলে ডক্টর ইউনূস সরকারকে পালানোর 5 মিনিটও সময় দেওয়া হবে না। এটা স্পষ্ট প্রমাণ করে যে জামায়াত তাদের ইসলামী আদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে নারী অধিকার ও ধর্মনিরপেক্ষ সংস্কারের কোনো স্থান নাই। মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তনের বিরোধিতা, জামায়াত সংসদীয় কমিটিতে মুক্তিযোদ্ধা সংজ্ঞা সংশোধনী অর্ডিন্যান্সের বিরুদ্ধে ছিল, নোট অফ ডিসেন্ট দিয়েছে। তাদের আপত্তি হলো অর্ডিন্যান্সে জামায়াতকে পাকিস্তানি সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। জামায়াত চায় ইতিহাস পাল্টাতে, অথচ গণ আন্দোলনের মূল চেতনা ছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি প্রতিষ্ঠা করা। জামাত যদি 71-এ স্বাধীনতা বিরোধী অবস্থানে থেকে থাকে, পাকিস্তানকে সাহায্য করে থাকে, ইতিহাস যদি সেই সাক্ষী দেয়, তাহলে ইতিহাস এখন জামাত পাল্টে ফেলে দেবে? এই প্রশ্নগুলো খুব সাধারণ এবং সামনে আসবে। আবার এই প্রশ্নের উল্টো দিকে যে জিনিসটি অবস্থা করছে সেটি হচ্ছে বিএনপির অবস্থান। জামাতের এই দ্বৈত নীতি অথবা ইসলামকে ব্যবহার করে সমাজে বিভিন্ন স্তরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার যে চেষ্টা, সেটি যেমন গ্রহণযোগ্য না, গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ, ঠিক একইভাবে জামাতের ওই কর্মকাণ্ডকে ব্যবহার করে বিএনপি এখন সংস্কারকে তরল করে ফেলেছে, সংস্কারকে হাস্য সম্পদ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং এর জন্য জাতীয় সংসদকে ব্যবহার করছে। তার মানে জামাত এই সংস্কারগুলোর পক্ষে বলে এই সংস্কারগুলো কি স্বাধীনতা বিরোধী হয়ে গিয়েছে? সম্ভবত তাই। সংশোধিত আকারে পেশ করতে চাইছে এবং পাশ করতে চাইছে 15টি সংশোধিত আকারে। আর 4টি অধ্যাদেশকে তারা সামারিলি বাতিল করে দিতে চাইছে, অর্থাৎ এই অধ্যাদেশগুলো তাদের পছন্দ না, এটি তারা চাইছে না। আর 16টি অধ্যাদেশকে স্থগিত করতে চাইছে। আর সেখানে তারা বাহানা বানিয়েছে যেগুলোকে ভবিষ্যতে অধিকতর যাচাই বাছাই করা হবে এবং আরও শক্তিশালী করে ভবিষ্যতে বিল আকারে উপস্থাপন করা হবে। ভয়াবহ শুভঙ্করের ফাঁকি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও নোটিস করছেন গত কয়েকদিন ধরে কি হচ্ছে। তো এইটি আমাদের চরম দুর্ভাগ্য জাতি হিসেবে। আমরা কখনোই ভাবিনি যে বিএনপি সরকার গঠিত হবার পর পর ক্ষমতায় বসেই মাত্র 180 ডিগ্রিতে ঘুরে যাবে, জন আকাঙ্ক্ষার বিপরীতে সব সিদ্ধান্ত নেওয়া শুরু করবে। আমরা কখনো এটি ভাবিনি। সারা দেশের মানুষকে স্তম্ভিত করে দিয়ে, স্তব্ধ করে দিয়ে বিএনপি কিন্তু সেই পথেই হাঁটছে। এক রোখা, এক চেটিয়া ক্ষমতার দম্ভ দেখাবার যে রাস্তা, সেই রাস্তায় তারা হাঁটছে, যেই রাস্তায় শেখ হাসিনাও হেঁটেছিলেন তথাকথিত সংখ্যাগরিষ্ঠতা বা মেজরিটির জোরে। বিএনপি একই রাস্তায় হাঁটছে, এই প্রত্যাশা আমাদের বিএনপির কাছ থেকে ছিল না। আমরা ভেবেছিলাম এবার যে বিএনপি ক্ষমতায় এসেছে সেইটি পরিবর্তিত বিএনপি, আগের সেই বিএনপি না, এমন আন্দাজে তারা আমাদের নির্বাচনের আগে দেবার চেষ্টা করছিলেন, জন আকাঙ্ক্ষার পক্ষে কথা বলছিলেন এবং নির্বাচনী কার্যকলাপ বা প্রচারাভিযান বন্ধ হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব জনতার উদ্দেশ্যে বলেছিলেন, হ্যাঁ ভোটকে জয়যুক্ত করুন। কিসের হ্যাঁ ভোট? গণভোটের হ্যাঁ ভোট অংশে। তাহলে তারা যে এখন 4টা সংশোধন করতে চায়, মানে নতুন করে এটাকে সংশোধন করতে চায়, তাহলে প্রশ্নটা ওঠে
বিশেষ করে গুম কমিশনের যে আইনটি, সেটি যদি তারা নতুন করে সংশোধন করে এটাকে আরো উন্নত করতে চায়, তাহলে এই মুহূর্তে এটাকে বন্ধ করে রাখার দরকার কি? যদি তারা এটা করতে যে আরো 3 মাস টাইম নেয়, 3 মাসে যদি 5 জন গুম হয়, তাহলে কি এই গুমের দায় দায়িত্ব এই সংসদ ভবন নিবে, আইনমন্ত্রী নিবে, প্রধানমন্ত্রী নিবে? মানুষের জীবনের কি কোনো মূল্য আছে এই সংসদের কাছে কিংবা এই দেশের সরকারের কাছে? হাসিনার কাছে তো ছিল না। তাহলে এই সরকার এটাকে বন্ধ করে দিয়ে আইনটাকে, মানে আইন যখন থাকবে না তখন গুম হলে তার বিধানটা কি হবে, সে ব্যাপারে তারা কোনো কথা বলেনি। এগুলো আসলেই শুধু মানুষকে বোকা বানানো না, মানুষকে বোকা মনে করে তাদের সাথে সর্বনিম্ন স্তরের একটি খেলা খেলা। এবং এইটি অনন্ত কিংবা একেবারে চূড়ান্ত প্রতারণার দলিল অধ্যাপক ইউনূসের। অথচ সেই গণভোটের পক্ষেই বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনগণকে উদ্বুদ্ধ করছিলেন, ভোটারদের উদ্দেশ্যে হাত নেড়ে বলছিলেন যে আপনারা হ্যাঁ ভোট দেবেন। তখন কি গণভোটের আদেশটি বৈধ ছিল? আর যেই নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে বিএনপি দলীয় সাংসদরা মেজরিটি পেয়ে সরকার গঠন করেছেন, সেই নির্বাচনের দিন তো দুটো নির্বাচন হয়েছিল, একটি গণভোটের নির্বাচন, একটি জাতীয় সংসদের নির্বাচন। তো গণভোটের নির্বাচন যদি অবৈধ হয়, প্রতারণার অনন্ত দলিল হয়, চূড়ান্ত দলিল হয়, তাহলে জাতীয় সংসদ নির্বাচনটি বৈধ হলো কি করে? এটি তো একটি সহজ প্রশ্ন। এলিমেন্টারি স্কুলের বাচ্চারাও এটি ধরে ফেলবে। বাট বিএনপির তথাকথিত সংবিধান বিশেষজ্ঞরা, আইন বিশেষজ্ঞরা এই বিষয়টি বুঝতে পারছে না। তারা বুঝতে পারছে না তারা যে জাতির সঙ্গে প্রতারণা করবার চেষ্টা করছে সেইটি আমরা ধরে ফেলেছি। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, যেটি বলছিলাম যে তারা সামারিলি 4টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে বাতিল করে দিতে চাইছে, আর 16টিকে বাতিল করবার প্রক্রিয়ায় রেখেছে। বলছে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে আমরা ভবিষ্যতে সেগুলো বিল আকারে পেশ করব। তো ইন্টারেস্টিংলি যেই 4টি বিষয় নিয়ে কথা বলতে চাইছি, 4টি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ সামারিলি বাতিল করতে চাইছে, সেই 4টি হলো জাতীয় সংসদ সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয়ের সংশোধিত অধ্যাদেশ। তো এই 4টি তারা সামারিলি বাতিল করতে চাইছে। তো এই 4টি নিয়ে সামান্য কথা বলতে গেলে বলতে হয় যে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগের যে বিষয়টি, এই বিষয়ে সংবিধানে আগেই উল্লেখ করা ছিল, কিন্তু কখনো আইন প্রণয়ন করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার প্রথম এই বিষয়ে কথা বলেছেন এবং তারা এই বিষয়ে অধ্যাদেশ জারি করেছেন। কারণ এইটি লং ওভার ডিউ ছিল, অর্থাৎ জনগণের পাওনা ছিল, দেশের মানুষের এই আইনগুলো পাওনা ছিল। বিচার কার্য যাতে ঠিকঠাক হয়, দেশের মানুষ যাতে নিরপেক্ষ বিচার পেতে পারেন, সেজন্য এগুলো জরুরি ছিল, কিন্তু কখনো হয়নি। রাজনৈতিক সরকারগুলো এই বিষয়ে উদ্যোগ নেয়নি। অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু রাজনৈতিক সরকার ছিল না এবং এই সরকারের লোকেরা জানতেন পরবর্তী নির্বাচনে তাদের আর আসবার কোনো প্রয়োজন নেই, তাই ক্ষমতা কক্ষিগত করা, ক্ষমতা সংহত করা তাদের প্রয়োজন হবে না। জনগণের স্বার্থে তারা এই অধ্যাদেশগুলো জারি করেছিলেন। তো ইন্টারেস্টিংলি সেখানে বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ট দেয়নি। সুপ্রিম কোর্ট সচিবালয়ের কথা যদি বলা হয়, এটি সব দল কিন্তু একেবারে একই রকমভাবে সম্মতি দিয়েছে। বিএনপির সেখানে কোনো নোট অফ ডিসেন্ট নেই। তাহলে বিএনপির যদি নোট অফ ডিসেন্ট না থাকে, তাহলে এখন কেন বিএনপি সেই অধ্যাদেশ আটকাতে চাইছে, সেই অধ্যাদেশ সামারিলি বাতিল করতে চাইছে? কারণ সুপ্রিম কোর্টের বিচারক যদি নিয়োগ করা হয় নিরপেক্ষভাবে, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করবার কথা, সেটি যদি হয়ে যায় এবং সেই কাউন্সিল যোগ্য ব্যক্তিদের, বিচারক হিসেবে যাদের তারা যোগ্য মনে করবেন, সেই ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। তো যেটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল বলা হচ্ছে, অ্যাপয়েন্টিং কাউন্সিল কিংবা অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল, তো সেইটি হয়ে গেলে বিএনপির এখানে কি ক্ষতি? এখানে বিএনপির বিশাল ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? কারণ বিএনপি ইচ্ছে মতো তাদের পছন্দের লোকদের বিচারপতি হিসেবে মনোনয়ন দিতে পারবেন না, কারণ এই জুডিশিয়াল কাউন্সিল সেটি করবে। বিএনপির সেখানে মাতব্বরি খাটবে না। তো বিএনপির যদি সৎ উদ্দেশ্য থাকতো, তাহলে কখনোই তারা এই জায়গায় বাগড়া দিত না এবং এই জায়গাটি রুদ্ধ করবার, বন্ধ করবার চেষ্টা তারা করতো না। কিন্তু তারা এখন প্রমাদ গুনছে যে বিচারপতিরা আমাদের কথা শুনবে না, বিচারপতিরা সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টিং কাউন্সিলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাবে, সো আমাদের কোনো মাতব্বরি সেখানে থাকবে না। সেটি ভয়ঙ্কর কথা তাদের জন্য, তাই তারা এটি অস্বীকার করছে, এটি মানতে চাইছে না। ভয়ঙ্কর বিষয়টি। আচ্ছা, আর যে 16টির কথা বলা হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা, সেই 16টি
অধ্যাদেশ যেটি তারা অধিকতর যাচাই বাছাই করবে বলছে এবং শক্তিশালী করবে, মানে হাসি রাখবার আর জায়গা পাই না। যারা যে অবস্থায় আছে সে অধ্যাদেশগুলো সেটি মানতে ভয় পাচ্ছে, সেটি মানতে চাইছে না। তারা বলছে ভবিষ্যতে এগুলোকে অধিকতর শক্তিশালী করবে, ফার্দার স্ট্রেংথেন করে তারপর সেগুলো তারা পাশ করবে। কত মায়া তাদের আমাদের জন্য, দেশের মানুষের জন্য বিএনপির কত ভাবনা, তাই না? আচ্ছা, তো এখন সেইখানে যে অধ্যাদেশগুলো আছে সেখানে আছে গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ। সেইটি তারা আটকে দিয়েছে, সেইটি তারা পছন্দ করছে না, কারণ ভবিষ্যতে তাদেরও গুম করবার ইচ্ছে আছে বলে মনে হচ্ছে। এই সেই ইঙ্গিতই কিন্তু দিচ্ছে। দুর্নীতি দমন কমিশন অধিকতর শক্তিশালী করা হয়েছে, যেভাবে অধ্যাদেশটি জারি হয়েছে এই যাবৎকালে আর কখনো এতটা শক্তিশালী করবার চেষ্টা দুর্নীতি দমন কমিশনকে গ্রহণ করা হয়নি। তো এবারে সেই চেষ্টায় যেভাবে অধ্যাদেশ জারি করা হয়েছে সেখানে সরকার চাইলেও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে ইচ্ছে মতো নিয়োগ করতে পারবেন না, কমিশনারদের ইচ্ছে মতো নিয়োগ করতে পারবে না এবং তাদেরকে ইচ্ছে মতো বহিষ্কার না। তাহলে তারা অবাধে আবার দুর্নীতি শুরু করতে চায়, ক্ষয়িষ্ণু অর্থনীতি এবং ভেঙে পড়া স্ট্রাকচারকে আরও ভেঙে দিতে চায়। এই কারণেই তারা দুদক বা দুর্নীতি দমন কমিশনের যে অধ্যাদেশ ছিল সেটিকে বন্ধ করে রাখছে। গুমের বিষয়ে আসলে বলতে হবে বিএনপি এখন তাহলে নতুন করে মানুষকে ডিসঅ্যাপিয়ার করার পরিকল্পনা আছে। এই পরিকল্পনা কি শুধু বিএনপির একার? এই পরিকল্পনা তো অতীতে পার্শ্ববর্তী একটি দেশের ইন্টেলিজেন্সকে এই দেশে অফিস তৈরি করতে দিয়ে বসিয়ে দিয়ে তারপরে যৌথ উদ্যোগে যৌথ প্রযোজনা করা হয়েছিল। তাহলে এখনো কি সেই যৌথ প্রযোজনার গুম এবং ইনফোর্সমেন্ট ডিসঅ্যাপিয়ারেন্স চলতে থাকবে? এটা কি একটি কনসিস্টেন্টলি কন্টিনিউশন অফ গুম কালচার? সম্ভবত তাই।